মানে তিনি ভারতে আছেন। ভারত সরকারের ঘোষিত নীতি হলো তিনি যেদিন যেখানে যেতে চাইবেন সেখানে যাওয়ার ব্যবস্থা তারা করে দেবে। এটা ঘটনা, ভারত ব্যবস্থাটা করে দেবে। কিন্তু তিনি যখন চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশের সেনাবাহিনী তাকে পাঠিয়েছিল এবং তারা জানিয়েছিল ভারতকে, এবং ভারত সাদরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন, গ্রহণও করেছেন, তাকে আশ্রয় দিয়েও রেখেছে, তাই না? ফলে তিনি যখন যেতে চাইবেন যার মতো পরিবেশ পরিস্থিতি হলে, এবং ভারত সরকার নিশ্চয়ই যে কারণে তাকে ফেরত দিচ্ছেন না, তার কারণ হচ্ছে তার জীবনের নিরাপত্তা রয়েছে, বিষয়টা প্রধান। ফলে জীবনের নিরাপত্তা লঙ্ঘিত হলে সেরকম অবস্থায় ভারত সরকার কি করবে বলা মুশকিল। বলছেন যে শেখ হাসিনা ফিরছেন বলছেন, মানে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আপনার কাছে একটু জানতে চাই যে কি কৌশল এমন আছে বা থাকতে পারে যে কৌশলে শেখ হাসিনা ফিরে আসবেন? সকলেই মনে করে যে শেখ হাসিনা সাধারণত যেটা বলেন সেটা তিনি বাস্তবায়ন করেন, সেটা করবেন না এমন নয়, কিন্তু সকলেই অপেক্ষা করে আছেন যে ডিসেম্বরের কথাটা বেশি প্রচারিত হয়েছিল। এখন তিনি এবারেও বলেছেন এই বছরের মধ্যে এনডিটিভি সাক্ষাৎ করেন। আমার মনে হয় এক্ষেত্রে অনেক বেশি সুবিধা। আমি তো জানি যে তিনি ফিরবেন ঠিকই, কিন্তু কিভাবে ফিরবেন, কবে ফিরবেন সেটা আমি জানি, সেটা আমাকেও বলেননি। আমার মনে হয় আপনাদেরও উচিত যে বাংলাদেশের যারা সাংবাদিক তারা কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছ থেকে যদি একবার জেনে নেন যে এনডিটিভি কারোর সঙ্গে যোগাযোগ করে যে আপনারা খবর করেছেন, আপনাদের এটা সাক্ষাৎকার নিতে চাই, তাহলে তারা হয়তো ব্যাখ্যা করতে পারবে যে সত্যি এই বছরে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরছেন কি ফিরছেন, কিন্তু তার পার্টি আমি বলতে পারি একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটা কেমন? প্রস্তুতিটা প্রথম হচ্ছে আপনি লক্ষ্য করবেন খুবই মিডিয়ার অগোচরেই, খুব একটা মিডিয়া তো খবর প্রকাশ করা যায় না, বাংলাদেশে প্রকাশ হয় না। নিষিদ্ধ আওয়ামী লীগ তার কিন্তু কমিটিগুলোর পুনর্গঠন চলছে। সেন্ট্রাল কমিটি এখনো হয় হবে, কিন্তু বিভিন্ন জেলা ভিত্তিক যে কমিটিগুলো হচ্ছে তাদের কিন্তু ছাত্রলীগের বহু নেতা কিন্তু আসছে, এবং তাদের নাম কিন্তু ঘোষণাও করা হচ্ছে কারা হবে। ঘোষণা হয়নি যে তা, আবার কিছুদিন হলো আমি দেখছি একটু বন্ধ আছে ঘোষণা। এমনকি সেই কমিটিতে অনেকে স্থান পাননি বলে অভিযোগও জানিয়েছেন, আমার কাছে অভিযোগ জানাচ্ছেন। আমি যে অভিযোগগুলো আবার ছাত্রলীগের প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে না কেন বাদ করলেন। এরপরে আমি জানি এটার পুনর্গঠন শেষ হলে আমি যে টাইম লাইনটা দেখছি সেটা হচ্ছে এটার পরে যুবলীগের গঠন, যেগুলো সাংগঠনিক শাখা, গুরুত্বপূর্ণ শাখা। ছাত্রলীগ যুবলীগই সবসময় 81 সালেও বা তার পরবর্তী 111-এর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতৃবৃন্দের মধ্যে অনেকে পিছিয়ে পড়েছিলেন, অনেক অন্যরকম হয়েছিল, কেউ কম্প্রোমাইজ সমঝোতা করেছিলেন সেনা সরকারের সাথে, কিন্তু ছাত্রলীগ যুবলীগ করে। ছাত্রলীগ যুবলীগের সঙ্গে কোনো পিছু টান ছিল না, তারা এখনো পিছু টান থাকবে নাই বলে মনে হয়। এবং তারা কিন্তু ঘটনা যে প্রস্তুতি নিচ্ছে সাংগঠনিক ভাবে। এটার পরে আওয়ামী লীগের কমিটি তৈরি হওয়ার ব্যাপার আছে। এখন সেটা ছাত্রলীগ যুবলীগ হওয়ার পরে যেটা আমি শুনেছি তাদের যেটা সিদ্ধান্ত, সেটা সম্ভবত শেখ হাসিনা যদি ফিরতে পারেন, যদি ফেরেন, তাহলে তিনি সেটা দেশের গৃহে পুনর্গঠন করতে চান। সেক্ষেত্রে যারা দেশে আছেন একটা বড় সংখ্যক নেতা ও কর্মীও, তারা হয়তো প্রথম পর্যায়ের নেতা নন, কিন্তু এরকম অনেকে আছেন, অনেকে জেলে আছেন। ফলে সেরকম তাদের নিয়ে একটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হতে পারে, আর সেটা তখন বোঝা যাবে। কিন্তু তার আগে ফেরার ব্যাপারটা, চমকটা, এটা মনে হচ্ছে এখনো পর্যন্ত একটা চমকের স্তরেই আছে। হয়তো চমকই হতে পারে, যেটা সত্যি আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না, বলতে পারবো না। দাদা আমি এই বিষয়টা আরেকটু থাকতে চাই এই কারণে যে বাংলাদেশে ব্যাপক প্রচার এনডিটিভির খবরের বরাতে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে 1 ডিসেম্বরের মধ্যে, মানে এই চলতি বছর তিনি ফিরবেন। যে ধরে নেওয়া হচ্ছে যে চলতি বছর মানে তো 31 ডিসেম্বর। মানে আপনার কাছে কোনো কনফিউশন আছে যে শেখ হাসিনাকে এরকম বলেছেন কি বলেছেন না, শিওর না? কারণ এনডিটিভির কারো সাক্ষাৎকার বাংলাদেশে এই মুহূর্তে নেওয়াটা পসিবল না, কারণ বাংলাদেশে অনেক রেস্ট্রিকশন আছে। আপনি জানেন যে শেখ হাসিনা যখন এই ঘোষণা দিলেন তার সাথে সাথে ডক্টর জাহিদুর রহমান মনে করিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতে নিষেধ আছে, এটা যেন সংবাদ মাধ্যম মেনে চলে। মানে এটার মধ্যেও একটা ইন্টারেস্টিং দিক আছে। একদিক দিয়ে শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছেন, অন্য দিক দিয়ে বাংলাদেশ থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার না হয়। ফলে আমাদের জন্য খুব টাফ। আমরা আপনাদের মাধ্যমে কথা বলেই যতটুকু আমরা জানতে পারি, আপনার কাছে কোনো ডাউট আছে যে তিনি আসলে এরকম কোনো কথা বলেন নাই, তিনি ফিরবেন বাট কোনো সময়সীমা বেঁধে দেন নাই?
না, আমার মানে ধরুন আমার তো সাংবাদিক সহকর্মী, তিনি ইচ্ছাকৃতভাবে কিছু ভুল লিখবেন, বিশেষ করে একটা এত বড় প্রতিষ্ঠান, সেটাও তো আমার এতটা মনে হয় না। কিন্তু আমার মনে হয়েছে তার, আমার হাতে যেটা আছে সর্বশেষ তার লিখিত বক্তব্য 23শে জুনের, তাতে তিনি বলেছেন আমি দেশে ফিরবই, কিন্তু তিনি বলেন তারপরে যে এই বছরে ফিরবো। আর তারও আগে যেটা আমি তো স্পেসিফিক প্রশ্ন করেছি, 2026 হলো না, 27-এ কি ফিরবে, উনি 27-ও তো নিশ্চিত করেননি আমাদের। সেটার কারণটা আমি আপনাকে বলতে পারি। কারণটা হচ্ছে এই যে এই সিদ্ধান্তটা পরে তিনি আপনাকে বলেছি, হয়তো বা অন্যদেরও বলেছি, যে আমি ওনার সঙ্গে কিন্তু টেলিফোনেও কথা বলেছি, মানে শুধু ইমেলের মাধ্যমে ইন্টারভিউ নয়, টেলিফোনের ইন্টারভিউতে কিন্তু উনি কিন্তু বলেছেন যে এটা আমি এভাবে প্রকাশ্যে ঘোষণা করব না, এটা হঠাৎই জানতে পারবো, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, মানে আকস্মিক ভাবে বলেছেন। আচ্ছা, যে ব্যাপারটার মধ্যে একটা আপনি সেই অর্থে বলেন যে একটা ধোঁয়াশা আছে, আর ধোঁয়াশা রাখাটাও হয়তো একটা, আমার মনে হয়, সুনিয়োজিত কোনো রণকৌশল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস যেটা দাঁড়িয়েছিল 23 জুন ঘিরে, সেই অ্যাক্টিভিটিসটা তো একরকম বাংলাদেশের সরকারের দিক থেকে ওটাকে সফল করে দিয়েছে, আওয়ামী লীগ কিছু করতে পারুক আর না পারুক। ভবিষ্যতে মানে খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কি আবার কোনো নতুন কৌশল করছে, মানে দেশে বাইরে থাকা অবস্থায় এরকম কোনো কিছু আপনি জানতে পেরেছেন কিনা, কারোর সঙ্গে কোনো যোগাযোগ? এখন বলতে গেলে আমার মনে হয় 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যা, ফলে সেই হত্যার দিন তারা কিভাবে পালন করবেন তার একটা হয়তো রণনীতি তৈরি হচ্ছে। ফলে আগস্ট মাসে একটা কিছু পরিকল্পনা আওয়ামী লীগ করবে, এটা নিশ্চয়ই শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে সেটা ডিটেল এখনো জানি না, এবং ডিটেল নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই জানা যাবে এই পরিকল্পনাটা কি। এবং 15ই আগস্ট পরে আমি যেটা জানি, তারপরে তো ধরুন একেবারে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর সেই বাংলাদেশের নতুন করে মানে যেটা বিজয় দিবস, তো সেই বিজয় দিবস, সেইটা আর একবার বিজয় দিবস হয় কিনা সেটা এখন দেখার অপেক্ষা করতে হবে। কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে ওই দিনে বিজয়, মানে অর্থাৎ আওয়ামী লীগের বিজয় ঘটবে এরকম কিনা জানি না। হয়তো এই দুটো দিনের কথা জানি, দুটো দিন নিয়ে তাদের প্রস্তুতি পরিকল্পনা চলছে। এবং আপনাকে আমি এটাও বলছি যে, এবং এটা যে খুব একটা, আমি যেটাকে আমি যেটা বুঝেছি বা কথা বলে অনেকের থেকে শুনে যেটা আমি অনুমান করছি, যে নিছক সপ্তাহে তো শেষ পর্যন্ত গণতান্ত্রিক পথে নাও থাকতে পারে, মানে সহিংসতাও ঘটতে পারে। তো এরকম একটা আশঙ্কা আছে, এই যে, এবং যে আপনি জানেন যে যে কারণেই 23শে জুন উপলক্ষে 5-7টি জেলায় যেভাবে সেনাবাহিনী এবং বিজিবি কে নামানো হয়েছিল, তাতে বোঝা যাচ্ছে যে তারা অত্যন্ত, মানে তারা নিজেরাই আতঙ্কিত হয়েছিল, এবং তাদের তাদের গোয়েন্দারাও কোথায় এমন কোন রিপোর্ট দিয়েছিলেন যে উনি ফিরে আসছে, সুতরাং আপনারা প্রস্তুতি। তো সেরকম ঘটনা তো, সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তি, সেনাবাহিনীর তো গোয়েন্দা আছে, আপনি ভালো করেই জানেন, ডিজিএফআই আছে, এনএসআই আছে, তারা হয়তো খবর দিয়েছিল ভয়ঙ্কর কিছু করতে পারে। নাহলে এরকম 7টা জেলায় সেনাবাহিনী দিয়ে মরে দেওয়া মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র আবার একটা তৈরি হলো। তো সেরকম তিন দৃশ্য হওয়ার পেছনে নিশ্চয়ই তাদের কাছেও কোনো একটা ইনপুট আছে, সবচেয়ে ভালো খবর তো তারা রাখবে, তারা জানেন সত্যি কি ঘটছে। তো আমার মনে হচ্ছে আবার হয়তো 15ই আগস্টে কিছু ঘটনা ঘটতে পারে বলে মনে হয়, ইমিডিয়েটলি, এখনই, আগামী দিনের জন্য যেটা দেখছি। বাংলাদেশে শেখ হাসিনার এই ফিরে আসার কথা বলা বা তা আওয়ামী লীগের আবার একটু নাড়াচাড়া দেওয়ায় দেখা গেছে যে বিএনপি এবং জামাতে ইসলাম কাছাকাছি চলে এসছে। অনেকে আমাদের দেশেও আলোচনা হচ্ছে যে এটা ওই মেসির তারপরে রোনালদোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা আমি তুমি গেমের মতন, সংসদে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এ চলা, বাইরেও আন্ডারস্ট্যান্ডিং এ চলা, এবং আলটিমেটলি তাই বিএনপি যেই টোনে কথা বলছে, জামাতে ইসলামী এনসিপি একই টোনে যে শেখ হাসিনা আসলে এই হবে সেই হবে, ফেরানোর চেষ্টা। আপনার কি মনে হয় যে যে শক্তি এখানে এখন আছে, এইটা ফেস করার এই মুহূর্তে আওয়ামী লীগের সক্ষমতা তৈরি হয়েছে? না, আওয়ামী লীগের সক্ষমতা আছে, সক্ষমতাকে তাকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার। কারণ এটা ঘটনা, আওয়ামী লীগকে যদি বলা হয় তারা নেমে পড়তে নামে,
সেক্ষেত্রে এরা যে কারণেই কাছাকাছি হচ্ছে, সেই কারণটাই হচ্ছে বিএনপি বা জামায়াতের এরা এক হলেও তো আওয়ামী লীগকে কোনো প্রতিহত করতে পারেনি কোনোভাবে। যদিও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের একটা অ্যাডভান্টেজ ছিল ঠিকই, কিন্তু এটা ঘটনা যে সেটা তারা জানেন, এবং তাদের এই যে বিরোধী দল হিসেবে যে থাকাটা, এটা গোটাটাই আমার কাছে মনে হয়েছে যে একটা মানে অ্যারেঞ্জমেন্ট সহ, মানে একটা সরকার পক্ষ আর একটা সরকার পক্ষের বিরোধী দল। সরকার পক্ষের মানে রাজনৈতিক দিক থেকে বিরোধী দল, যেরকম একসময় শেখ হাসিনার সময় ছিল না, বিরোধী দল ছিল না, তাদের মন্ত্রিত্বও করেছে, তাই না? রতন মন্ত্রীও ছিলেন। তো এখন এটা বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটে থাকে, কিছু মেকি বিরোধী দল থাকে যারা বিরোধী দল নয়, কিন্তু একটা ঘটনা না একটু আমার বলা রাখা ভালো, যে কতগুলো ঘটনা ঘটছে বিশেষ করে এই সম্প্রতি তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর, এবং সেক্ষেত্রে বেশ কিছু এখানে এখনো যদিও ভারত সরকার অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি, কিন্তু মন্তব্য পরে হয়তো করতে পারে, যদি তাতে কতটা ভারত উদ্বিগ্ন তখন হয়তো বোঝা যাবে। এখন আপাতভাবে মনে হচ্ছে সেরকম উদ্বিগ্ন নয়, কিন্তু গতকাল যে ওই শেখ হাসিনার পন্থী এবং জাসদ পার্টিতে ইনুর যে কারাদণ্ড দেওয়া হলো, এই বিষয়টা একটু ভারতকে নাড়িয়েছে। নাড়িয়েছে তা নয়, যে মনে হচ্ছে যেন একতরফা ভাবে একটা সরকার অনেক কিছু করে, সবটা তারেক রহমানের হাতে নেই, তারেক রহমানকে অন্য কেউ কোনোভাবে পরিচালনা করছে। আপনি হয়তো জানেন তো, মানে বাংলাদেশে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর তাদের ধারণা হয়েছিল যে চাঁদাবাজিটা থাকবে না, তাই না? কিন্তু এখন চাঁদাবাজি ঘটছে, এবং এই এনসিপি নেতারাই করছে। সেটা হচ্ছে কি করছে, তারা শিল্প করছে, ব্যবসায়ীকে, প্রখ্যাত এক শিল্প সংস্থাকে যে হুমকি দিচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট, তাকে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে তিনি তার ব্যবসার কাজ করতে দেবেন। সংবাদপত্রে প্রকাশ করেছে বাংলাদেশ, অবশ্য সংবাদপত্র পড়ি জানছি। ফলে তিনি প্রভাবশালী একজন এমপি, যার পক্ষে দাঁড়িয়ে আছেন জামায়াত ইসলামী, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাকে যেভাবে টাকা দেওয়া হতো, প্রথমে শুরুতে এলা দিয়েছিলেন একটা কারণে, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষা করার জন্য। কিন্তু সেটা তারা নির্বাচনের পর তারা দেখেছেন একটা নির্বাচিত সরকার এসে সেই চাঁদা দেওয়াটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু তারপরেও সে চাঁদা তারা চেয়েই চলেছে। হয়তো সাধারণ মানুষের রাস্তায় হয়তো আমাকে আপনাকে হয়তো লুটপাট করবে না, কিন্তু বড় শিল্পপতি ব্যবসায়ী তাদের থেকে মোটা অঙ্কের টাকা চাইছেন, এই অভিযোগ দিয়ে যে একসময় এরা ফ্যাসিবাদী সরকারকে সমর্থন করে। ব্যবসায়ীরা পৃথিবীতে যে সরকারই আছে তাকেই সমর্থন করে, তাদের ব্যবসার সাথে জামায়াত ইসলামী সরকার হলেও তাকেও সমর্থন করবে। সেরকম তাই তো ব্যবসা করতে খেতে হবে না, তাদের রাজনীতি করছে না কেউ। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবি একজন হয়তো হয়ে যান এমপি টেমপি, সবাই তো সেই লক্ষ্যে করেন না, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে যেটা করছে। দ্বিতীয়ত একজন আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক এই কারণে, কারণ এমপি তো নেই, সাবেক এমপি জামালপুরে, তাকে গ্রেপ্তার করা হলো এত টাকা, কেন জানেন? চাঁদা। তার উপর তার ব্যবসার অবস্থা ভালো না, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথা হচ্ছিল, বলছে করবো কি, আমি কত, মানে আমার দেওয়ার দিতে পারি, কিন্তু দেওয়ার তো একটা ক্ষমতা আছে, আমি কত যে চাইছি সেটা দেওয়া সম্ভব না, এবং সেটা না দেওয়া তাকে এত কাল বাদে একটা কোন একটা কোথাকার নিউ মার্কেট বিস্ফোরণের মামলায় জড়িয়ে তাকে মামলা দিয়ে তার এখন শুনলাম গতকাল তার প্রথমে 3 দিনের রিমান্ড হয়েছিল থানায়, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে জেলে। এই ঘটনাগুলো তো একটা অরাজক বাংলাদেশের ছবি। তারা ভাবছেন যে কেউ বাংলাদেশে ছাপছে না বলে কেউ জানবে না, গোটা দুনিয়া যাচ্ছে। আপনি তো জানেন গত 3 দিন আগে ইউরোপিয়ান পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে, যে আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশের বর্তমান, এবং সেখানকার বক্তারা সবাই যে আওয়ামী লীগের বক্তা তা নয়, আওয়ামী লীগ পন্থী বক্তাও ছিল, ভারতীয় ছিল কেউ কেউ, এবং তার সঙ্গে বিদেশি অনেক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ছিলেন। ইউরোপিয়ান পার্লামেন্টের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির প্রধান, তিনি বৈঠকটা ডেকেছিলেন। একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে, সেখানে তীব্র সমালোচনা করা হয়েছিল। এই কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন যে কমিটি অফ জার্নালিস্ট, তারা এই সাংবাদিকদের আটক রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা চিঠি দিয়েছেন তারেক রহমান সরকারকে, কোনো প্রতিকার হচ্ছে। তো যদি আপনি মিডিয়াকে জেলবন্দি করে দাবি করেন একটা গণতন্ত্র,
এটা হাস্যকর গণতন্ত্র না, এমন গণতন্ত্র তো হিটলারও দেখে গেছে কিনা। ফলে এটা তো একটা ভাবা দরকার না, তাদের তাদের ধারণা যে তারা একটা সময় মুখ বন্ধ করে কিছু চেপে রাখা যায় না। আজকে তো আরোই পাওয়া যায় না, বিশেষত সামাজিক মাধ্যম। আমি যে কথাগুলো বলছি আপনার দর্শকরা দেখছেন শুনছেন, আমি চাইবো না যে আপনার উপর আবার কোনো হাঙ্গামা হয়ে যাবে কারণে। কিন্তু সবাই তো জানছে বুঝছে, প্রত্যেকটা মানুষই জানছে। তো যে কারণে তো আপনাদের সম্বন্ধে আপনার মতো আরো যারা করে তাদের লাখ লাখ ভিউয়ার্স আছে, তারা দর্শকরা দেখেন, বাড়িতে রাত্রিতে বসে দেখেন, তাই না? তো আমি তো শুনেছি খবর সবাই। এমনকি আমাকে বহু মিশনের লোক বলেছে যে আপনার আমি পূর্ণিয়া সাহেবের সময় আপনি যে বক্তব্য দেখেন সেটা আমরা শুনি। তিনি আবার হাই কমিশনের সামনে বলে দেবেন, এটা বিরাট বিপদ। বলে আমার থেকেও গৌতম লাহিড়ী এত জনপ্রিয়, জনপ্রিয় না, উনি বলেন না। এখন আপনার কথা আমি মিশন থেকে শুনেছি। তো সুতরাং আমি বুঝতে পারছি তো মানুষকে তো বোকা ভাবলে তো ভুল হয় না, মানুষ বোকা না, মানুষ সবই বুঝছে। এখন খুব নীরবে রয়েছে বলে তারা ভাবছেন যে খুবই নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে যাচ্ছে সরকার। এটা নয়, এটা এক ধরনের বলা হয় না শান্তি, শ্মশানের শান্তির মতো।